আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ার পথ বন্ধ, অস্ত্র হাতে পাওয়ার নতুন উপায় খুঁজে বের করছে হিজবুল্লাহ। জানিয়ে দেব আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার এবার নতুন কৌশল অবলম্বন। জানিয়ে দেব বিশ্বের সামরিক ড্রোনের বাজার এখন তুরস্কের দখলে। সর্বশেষ রয়েছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান, দুই দেশের সম্পর্কের উন্নয়নে ঐক্যের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ। সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায় খুঁজছে তারা। আসাদের শাসন আমলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করত। এই পথে ইরাক সিরিয়া সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছত। গত 6 ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্ত দখল করে নেয়। এরপর 2 দিন পর রাজধানী দামেস্ক দখল করে নেয়। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাঈম কাসেম বলেছেন, এই মুহূর্তে আমরা সিরিয়ার হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি, তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র। নতুন সরকার ক্ষমতায় এলে এই পথ আবারও সচল হবে, নইলে আমরা আবারও অন্য উপায় খুঁজে নেব। আসাদ সরকারকে সহায়তা করতে 2013 সালে বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুল্লাহর গোষ্ঠী সিরিয়া যুদ্ধে অংশ নেয়। তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছলে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়। আহমদ আল শরা আবু ওরফে মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শাম সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছেন, যার মাধ্যমে সিরিয়ার আসাদ পরিবারের 5 দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে। নাঈম কাসেম বলেন, সিরিয়ায় নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে মন্তব্য করতে পারছি না, তবে আমি আশা রাখি লেবানন ও সিরিয়ার জনগণ এবং তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে। তিনি আরও বলেছেন, আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলের শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, আর এই বিষয়ের উপর নির্ভর করবে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় 1 বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত চলছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটেই এই সংঘাত শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারে অভিযান চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব এবং হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করে। পাশাপাশি লেবাননে কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয়। ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়। অন্যদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। সিরিয়ার সেনা উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আল ওয়াইদ পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতাকিয়ায় হাইমেইম বিমান ঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি থেকে এখনও সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা এবং ভারী সরঞ্জাম প্রত্যাহার করছে। পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটিগুলোতে বজায় রাখা হচ্ছে। সম্প্রতি স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, হাইমেইম ঘাঁটিতে 2টি অন্তনব AN-124S পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ। সিরিয়ার এক নিরাপত্তার কর্মকর্তা জানিয়েছেন, শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করে। রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সিরীয় সামরিক সূত্র জানিয়েছে, রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন। এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছেন। বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে
পূর্ববর্তী চুক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। বিদ্রোহী পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে। তিনি আরও বলেছেন, আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়ায় রাশিয়ার ঘাঁটির কাছাকাছি রয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। রাশিয়া একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তবে রাশিয়া এখনই ঘাঁটি ছাড়ছে না। আসাদের পতনের কয়েকদিন পরই রাশিয়া তাকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় দেয়। 2015 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নেয়। বর্তমানে সামরিক পরিস্থিতি, উপস্থিতি এবং ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল শরা, যিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত। আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল শরা, যিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত, রাশিয়ার ঘাঁটিগুলো দীর্ঘমেয়াদীর ভবিষ্যৎ নিয়ে কী অবস্থান নিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে বিশ্বের সামরিক ড্রোনের বাজার এবার তুরস্কের দখলে। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করেছে তুরস্ক। এই ড্রোনের বাজারও দিনে দিনে আরও বড় হচ্ছে, ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান যুদ্ধ, এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে। ফলে এসব ড্রোন নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী অনেক দেশ। গত কয়েক বছরে বিশ্বে 30টিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাখতার TB2 ড্রোন রপ্তানি করেছে তুরস্ক। এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করেছে বিশ্বের সামরিক ড্রোনের বাজার 65% এখন তুরস্কের নিয়ন্ত্রণে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে বাইকারের প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন, বাইকারই এই বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65% নিয়ন্ত্রণ করছে তুরস্ক, আর 60% এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার। তিনি বলেছেন, গত 3 বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার সবচেয়ে বাইকার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাইকারের প্রতিষ্ঠাতা বলেন, বাইরাক্তার TB2 বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি করা সরঞ্জাম হওয়ার মধ্যে একটি। এই বছরের আগস্ট পর্যন্ত 34টি দেশে এই ড্রোন, আরও 10 দেশে আনিকোজি ড্রোন রপ্তানি চুক্তি করেছে বাইকার। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ খাতের 1/3 নিয়ন্ত্রণ করছে এখন এই কোম্পানি। এদিকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান বলেছেন, আমরা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ, আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে, কিন্তু আমরা সবসময় বুঝেছি যে আমাদের একে অপরকে প্রয়োজন। ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় তিনি হিন্দুত্ববাদের মতো বড় শত্রুর মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। শেখ হাসিনার পতনের পরই মূলত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের দারুণ অগ্রগতি হয়েছে। এমনকি গেল মাসে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন উচ্চমানের চিনি আমদানি করছে, যা আগে ভারত থেকে আমদানি করা হতো। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশি কনসুলেটে হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ এবং বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনার পর থেকে ঢাকা কঠোর প্রতিক্রিয়া জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতীয় আগ্রাসন এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।